শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বার্ষিক পুরস্কার প্রদান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ, ইনকাম ট্যাক্স, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে জয় অফ শেয়ারিংয়ের উদ্বোধন। এ মাসের 2 তারিখে উদযাপিত হল বিশ্ব জলাভূমি দিবস। তার আগেই কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু ও কর্ণাটকে আরও 5টি জলাভূমিকে এবার রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। 2014 সাল পর্যন্ত ভারতে মোট রামসার সাইটের সংখ্যা ছিল 26টি। গত 10 বছরে নতুন আরও 54টি জলাভূমিকে রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা 80। এর মধ্যে তামিলনাড়ুতে রয়েছে সবচেয়ে বেশি 14টি। সমুদ্র বিজ্ঞানী ও সুন্দরবন বিশেষজ্ঞ ডক্টর সুগত হাজরা আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মানুষের নিজের অস্তিত্বের প্রয়োজনে প্রতিটি জলাভূমিকে বাঁচাতে সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে সকলকে এগিয়ে আসতে হবে। 1,80,000 জলাভূমি, ছোট বড় মিলিয়ে, তো কোনগুলোকে আমাদের লাগবে, কোনগুলোকে আমাদের প্রোটেক্ট করা দরকার, সংরক্ষণ করা দরকার, এইটা একটা দ্রুত আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং তার জন্য যেটাকে বলে স্টুয়ারশিপ, অর্থাৎ সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য নেতৃত্ব দিতে হবে কিন্তু মানুষকে। এটা গভর্নমেন্ট করবে বা এটা কোনোভাবে ইন্টারন্যাশনাল ল এর মধ্যে দিয়ে এগুলো প্রোটেক্টেড হবে, এগুলোকে ভেবে কোনো লাভ নেই। কারণ এই জলাভূমিগুলো আমাদেরই জীবনযাপন, বেঁচে থাকা, গ্লোবাল ওয়ার্মিংকে, বিশ্ব উষ্ণায়নকে প্রতিহত করা, খাবার দাবারের এবং জলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা, বিপর্যয়ের হাত থেকে বাঁচানো, এই সব কাজে এই জলাভূমিগুলো লাগবে। যেহেতু এই জলাভূমিগুলোকে আরো বেশি সংখ্যায় করার দায়িত্ব আমাদের নিতে হবে। এক্ষেত্রে মানুষের প্রাথমিক কর্তব্যটা কি? একজন বিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করেন? দেখুন, বিজ্ঞানী হিসেবে তো আমি মনে করবো যে মানুষের মধ্যে এই বৈজ্ঞানিক সচেতনতাটা আসা উচিত যে এই জলাভূমিরা দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এই এন্ডেঞ্জার্ড স্পিসিস বা ওয়াটার বার্ড বা জলের আশপাশকে বাঁচানো বা উদ্ভিদকে বাঁচানো ছাড়াও যে খুব দুটো গুরুত্বপূর্ণ কাজ করে, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। যে জলের মধ্যে অত্যধিক ইউরিয়া, যে নাইট্রোজেন উঠছে জলের মধ্যে, আর যে ফসফরাস, এটা নানান সারের থেকে আসছে জল, সেইগুলি যদি বাতাসে মেশে তাহলে এগুলো খুব ডেঞ্জারাস গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। তার ফলে এইগুলিকে একমাত্র মাটির মধ্যে জমিয়ে বসিয়ে দিতে পারে জলাভূমি। তারপরে জলাভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনটা হচ্ছে এই কার্বন এবং নাইট্রোজেনকে একটা সহজে সীমার মধ্যে রাখা। যার জন্য দেখবেন যে জলাভূমি যে অঞ্চলে বেশি আছে সেই অঞ্চলের তাপমাত্রাও, আঞ্চলিক তাপমাত্রাও খানিকটা কম। যেমন আমাদের পাটুলিতে আছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। এই যে জরুরি জায়গা, সেখানে আমি যদি জলাভূমিটাকে একটা ডাঙা হিসেবে দেখে এটাকে বুঝিয়ে ফেলি যে 10 তলা বাড়ি তৈরি করি, তাহলে এটাতে কোনো পারপাসই থাকবে না। এটাতে বরং গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, আমাদের থাকা জীবনযাপন অসহনীয় হয়ে উঠবে। এবং তারপর ব্যাঙ্গালোরের মতো একটা লেক সিটি, যেটা সেই সিটিটা এখন প্রতিবার বৃষ্টিতে ফ্লাডেড হয় আর খরার সময় খরা হয়, বন্যা এবং খরা দুটোই করছে। এই জায়গাটা গোটা ভারতবর্ষে হয়ে যাবে যদি আমরা এরকম নির্বিচারে জলাভূমি বুঝিয়ে ফেলি, আমাদের জীবনযাপনকে ব্যতিব্যস্ত করব। ফলে এইটা আমাদের কাছে অত্যন্ত জরুরি যে আইনগুলি আছে জলাভূমি সংরক্ষণে, সেগুলোকে যাতে ব্যবহার করে এই জলাভূমিগুলিকে সংরক্ষণ করা যায় ভারতবর্ষে। আর তাই পশ্চিমবঙ্গের মধ্যেও এই জলাভূমিকে বাঁচানোর জন্য আইন আছে, একটা বোর্ড লাগানো আছে। এই জলাভূমি বোঝানো যায়নি যে একটা রামসার সাইট, সেখানে প্রচুর অঞ্চল বুঝিয়ে বাড়ি হয়েছে। বা আমরা জলাভূমির ভিতরে যথেষ্ট পরিমাণ রাসায়নিক বর্জ্য, প্লাস্টিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলো পেয়েছি। এই জায়গাগুলোকে যদি আমরা ধরতে না পারি
আর প্রোটেকশনের জায়গাগুলিকে ইমপ্লিমেন্ট না করতে পারি। এই জন্যই আমি বলছি ওয়েস্টল্যান্ডের স্টুয়ারশিপ প্রোগ্রাম এবং এই আইনগুলিকে যারা রূপায়িত করবে মানুষের আন্দোলন, তার একটা ভূমিকা খুব। পরিবেশ কর্মী নব দত্ত বলেন, ভালো ভালো আইন থাকলেও তার প্রয়োগ নেই। কিছু মানুষের সাময়িক লোভের কারণে সামগ্রিকভাবে পরিবেশের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। পশ্চিমবঙ্গে যেটা ওয়েটল্যান্ড বলতে যদি বুঝি, তাহলে আমরা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতা জলাভূমি, যেটাকে রামসার সাইট বলা হয়। এখন পশ্চিমবঙ্গে অন্যান্য যে জলাভূমি আছে সেগুলোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েটল্যান্ড অ্যাক্ট আছে, অর্থাৎ এইটাকে প্রোটেকশন করার জন্য ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে, তেমনি ওয়েস্ট বেঙ্গল ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিও কিন্তু তৈরি করা হয়। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের জলাশয়গুলিকে নিয়মিত, মানে জলাভূমিকে নিয়মিত পর্যবেক্ষণ করা, নিয়মিত তাকে মনিটর করা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, এবং যেভাবে সেই জীববৈচিত্র্য নিয়ে জলাশয়টি থাকবে, জলাভূমিটি থাকবে, সেটা যেন বজায় থাকে, তার জন্য একটা পরিচালন ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্যেও রয়েছে। কিন্তু ওটা রয়েছে, খাতায় কলমে রয়েছে, বাস্তবে কিন্তু ওটার কোনো অস্তিত্ব নেই। যেমনি পূর্ব কলকাতা জলাভূমি বাঁচানোর জন্য ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে, সে শুধু আপনার কোথাও কোনো খবর পেলে পরে যে অমুক জায়গায় জলাভূমিটি বোঝানো হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকাল থানায় গিয়ে একটা এফআইআর করে দিচ্ছেন। 2007 সালে এই আইনটা তৈরি হয়, মানে এই পরিকাঠামো ব্যবস্থা তৈরি হয়। 2007 থেকে 2023 সাল যদি দেখি আমরা, প্রায় 450 মতো আপনার ধরুন এফআইআর করেছে। এটা কোনো সরকার করেছে, কিন্তু একটারও ক্ষেত্রে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বা তার ক্ষেত্রে কি কোনো ঘটনা ঘটেছে? আমার যতদূর জানা ঘটেনি। তো ফলে এইটা আমাদের কাছে মনে হয় যে জলাভূমি দিবসে প্রত্যেকবার ছবি ছাপিয়ে জলাভূমি সংরক্ষণ করুন, জলাভূমি বাঁচান, জলাভূমি মানুষকে অনেক কিছু দেয় ইত্যাদি ইত্যাদি, এইসব বিজ্ঞাপন না দিয়ে যারা সরকারিভাবে বেসরকারিভাবে আমরা উদ্যোগী আছি, এটার প্রচারটায় প্রধানতম আমাদের করা উচিত। আমাদের রাজ্যে যতটুকু জলাভূমি আছে সেটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, কারণ এটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। গোটা সামাজিক ব্যবস্থাটা জীববৈচিত্র্য তথা জল, বায়ু এবং মাটি, এই তিনটেকে নিয়ে যে একটা সামগ্রিক পরিবেশের, সুস্থ পরিবেশের যে দাবি, সেইটা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে এক শ্রেণীর মানুষ, তারা তাদের লোভ এবং তাদের বিভিন্ন ধরনের চাহিদাকে মেটাতে গিয়ে আজকে মূল্যবান এই সমস্ত জিনিসগুলো, সেটাকে আমরা সচেতনভাবেই সেগুলোকে ধ্বংস করছি। তো সেটা যাতে বজায় থাকে, সেটা যাতে রক্ষা পায়, সবটাই আমাদের আকাঙ্ক্ষা। নাটকের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য রাজ্যের 20 জন অভিনেতা, নাট্যকার, বিকল্প ধারার নাট্য ও নেপথ্য শিল্পীদের পুরস্কৃত করল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। জীবনকৃতি সম্মান পেয়েছেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী, শ্যামল চক্রবর্তী ও শিবনাথ ভদ্র। বিশিষ্ট প্রযোজনার জন্য সম্মানিত হয়েছে পঞ্চম বৈদিকের তুমি ঠিক, যদি ভাবো তুমি ঠিক। পূর্ণ দৈর্ঘ্য নাটকে বিশিষ্ট পরিচালকের সম্মান পেয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার শিশির মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। নাট্য একাডেমির সভাপতি অভিনেতা দেবশঙ্কর হালদার বলেন, পুরস্কার প্রদানের ক্ষেত্রে একাডেমির পক্ষ থেকে যতদূর সম্ভব নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। সভাপতি শব্দটা ভারী, তবু সেটা গ্রহণ করলাম। একজন মানুষ হিসেবে বা নাটকের মানুষ হিসেবে এটুকু হলফ করে আপনাদের বলতে পারি যে এই নির্বাচন শব্দটি নিয়েই আমাদের অনেক সময় অনেক অস্বস্তি থাকে। স্বস্তি এবং অস্বস্তি দুটোই একসঙ্গে হাত ধরাধরি করে চলে। তো আমরা চেষ্টা করেছি নির্দ্বিধায় নিজেদের পছন্দ অপছন্দকে দূরে সরিয়ে রেখে চেষ্টা করা হয়েছে যে আপাত দৃষ্টিতে আমাদের সঙ্গে আছে বলে মনে হচ্ছে তিনি যেমন আছেন, যিনি সঙ্গে নেই, মানে যিনি বিরোধিতা করছেন, তোমাকে আমার চাই। এই পুরস্কারের মধ্যে দিয়ে কিন্তু সেইটি আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে। কিন্তু এই পুরস্কার আমরা তখনই পাই যে কাজে আছি, কাঙ্ক্ষিত যে মুহূর্ত, সেইটিকে যখন আমি ধরতে পারি আমার শরীরে, আমার মনে, আমার দর্শনে, তখনই তো আমি পুরস্কার পাই। তখনই তো সেই উৎপল দত্তের সংলাপ মনে পড়ে যাচ্ছে। তখনই তো আমরা ব্রহ্মার মুখের ওপর তর্জনী নেড়ে বলি যে নাট্যশালায় রয়েছে এমন জগৎ যা তোমার চার মাথার কোনোটাতেই আসেনি দেবতা। বিশিষ্ট অভিনেত্রী অর্পিতা ঘোষ বলেন, সরকারি সহযোগিতা আসার ফলে নাট্য দলগুলি কাজে অনেকটাই উৎসাহ পাচ্ছে এখন। পুরস্কার প্রদান অনুষ্ঠানটা কলকাতা কেন্দ্রিক, কিন্তু এখানে যারা পুরস্কার প্রাপক সেটা কিন্তু কলকাতা কেন্দ্রিক নয়। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ পুরস্কার পাচ্ছেন। প্রত্যেক বছর আমরা এটা করে থাকি এবং আগামী দিনে আরো অনেক বেশি কাজ করার জন্য এই
পুরস্কার নিশ্চয়ই সকলকে উৎসাহিত করবে এমন আশা রাখি। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে দূষণ আজ গোটা পৃথিবীতেই এক ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বজুড়েই সরকারি বেসরকারি তরফে এই নিয়ে চলেছে নানান তৎপরতা। কলকাতার একটি অসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করেছে বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ। রাজ্যে প্রাথমিকভাবে 10টি স্কুলে এই প্রকল্প শুরু করা হয়েছে। গত বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি সাধন কুমার ঘোষ জানান, ইতিমধ্যে মণিপুর এবং এ রাজ্যের কালিম্পংয়ে বর্জ্য পরিচালন ব্যবস্থা এবং সার্কুলার ইকোনমির ওপর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। আমাদের অবজেক্টিভ হলো যখন ছেলেমেয়েরা স্কুলে ঢুকছে তখনই এদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির উপরে শিক্ষা দাও, এবং শিক্ষা শুধু ক্লাসরুম শিক্ষা নয়, হাতে কলমে শিক্ষা দিতে হবে। আমরা স্কুলে বলছি যে তোমরা যে ওয়েস্ট জেনারেটেড হচ্ছে খাবারের জায়গা, সেই ওয়েস্টগুলো বর্জ্যগুলো প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করতে হবে। একটা সবুজ যে বিন, সেটাতে কিচেন ওয়েস্ট, ফুড ওয়েস্ট এই সমস্ত কিছু থাকবে। ওয়েট ওয়েস্ট যেটা মাটিতে গেলে কিছুদিন পর মাটির সঙ্গে মিশে যায়। হোয়াইট অথবা ব্লু বিন, যেটাতে ড্রাই ওয়েস্ট থাকবে, কাগজ, পেন, খাতা, পেন্সিল, এছাড়া আরও অন্যান্য স্কুলে যে সমস্ত মেটালের টিন, এইগুলো থাকবে হচ্ছিল হোয়াইট অথবা ব্লু বিন। এবং আমরা আরেকটা ইনোভেটিভ বিন চালু করছি, সেটা হচ্ছিল রেড বিন। এই রেড বিনে সমস্ত রকমের প্লাস্টিক ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্ট, আজকাল আপনারা সকলেই জানেন যে ইলেকট্রনিক ওয়েস্ট খুব নতুনভাবে উঠে এসেছে, একটা খুব বিপজ্জনক একটা কম্পোনেন্ট। সুতরাং সেই প্লাস্টিক ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্টের জন্য আমরা একটা আলাদা বিনের সিস্টেম করছি। 2 নম্বর হলো প্রত্যেকটা স্কুলের টিচারদের নিয়ে ট্রেনিং দ্য ট্রেনার্স এর একটা প্রোগ্রাম করা হবে। প্রচুর রিসাইক্লার আছে যারা এই ড্রাই ওয়েস্টগুলো কিনে নেয় এবং তারা রিসাইক্লিংয়ের কাজে লাগায়। সেইগুলো সেল করা হবে এবং সেল করে যা প্রাইসটা থাকবে সেটা স্কুলের এক্সচেকারে চলে আসে। যে সমস্ত স্কুলের স্পেস আছে সেখানে একটা কম্পোস্ট ফ্যাসিলিটি ডেভেলপ করা। গত মাসের শেষার্ধে পালিত হল ভারত সরকারের স্বচ্ছতা অভিযান। তার অঙ্গ হিসেবে কলকাতার আয়কর ভবনে ইনকাম ট্যাক্স, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সূচনা হয় জয় অফ শেয়ারিং প্রকল্পের। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে প্রয়োজনীয় বস্ত্র পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানালেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ও ইনকাম ট্যাক্স জয়েন্ট কমিশনার দেবাশিস বিশ্বাস। এই উদ্যোগের মূল লক্ষ্য কারো বাড়ির অতিরিক্ত স্বল্প পরিধেয় জামাকাপড় বা অন্যান্য ব্যবহার্য সামগ্রী যা তার কোনো কাজে লাগছে না তা অন্যের প্রয়োজনে কাজে লাগানো। অফিস কর্মীরা তাদের নিজেদের বাড়ি কিংবা তাদের পরিচিতদের কাছ থেকে সেই সব জামাকাপড় অথবা অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করে এখানে রাখছেন। যে কোনো দুস্থ অভাবী মানুষেরা তাদের প্রয়োজন মতো সেই সব জিনিসের মধ্যে থেকে নিজের প্রয়োজন মাফিক জিনিস সংগ্রহ করতে পারেন। সমস্ত সদস্যদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন জামাকাপড় বা অন্য সামগ্রী ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসেন। জামাকাপড় যেন ইস্ত্রি করা থাকে। জয় অফ শেয়ারিংয়ের কাউন্টার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘকাল এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যাবার জন্য সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। উৎসাহীদের অফিস ক্লাবের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।